আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো এখন আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাস নিচ্ছি। তো খেয়াল করো, আমরা সপ্তম শ্রেণী মোটামুটি আমাদের সিলেবাসটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু অ্যাসাইনমেন্টের জন্য বোর্ড থেকে তোমাদের একটা নির্দেশনা এসেছে এবং নির্দিষ্ট সিলেবাস এসেছে। সেখানে আমরা কিছু কিছু মেইন টপিকগুলো ইন্ডিকেট করে দেওয়া আছে, হাইলাইটস করে দেওয়া আছে, যেখান থেকে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো থাকবে। তো সেই টপিকসগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তো আজ আমরা ষষ্ঠ শ্রেণীতে ষষ্ঠ অধ্যায়টা আলোচনা করবো। ষষ্ঠ অধ্যায় দেখো পদার্থের গঠন। তো অলরেডি আমরা পদার্থের গঠন সম্বন্ধে পড়েছি, তারপর আমরা একটা রিভিউ দিব। এখানে আজকে আমরা আলোচনা করবো পদার্থের গঠন, পদার্থের ক্ষুদ্রতম কণার মতবাদ, পরমাণুর অণু। চেষ্টা করবো যতটুকু পারি। আচ্ছা, খেয়াল করো, প্রথমে আমরা পদার্থের গঠনে যাই। তো পদার্থের গঠন আমরা কি জানি? আমরা আমরা যে এই যে পারিপার্শ্বিক পরিবেশে বসবাস করতেছি, এই যে আমরা ব্ল্যাকবোর্ডে লিখতেছি, এটা একটা পদার্থ। এই যে আমাদের পেন্সিল মার্কার পেন দিয়ে লিখছি, মার্কার পেন একটা পদার্থ। বিভিন্ন রকম আমরা যে পানি খাচ্ছি, পানি পান করতেছি, সে পানিও একটা পদার্থ। এই যে অক্সিজেন নিচ্ছি আমরা, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছি, এটাও একটা পদার্থ। পদার্থ বিভিন্নভাবে হতে পারে। আচ্ছা, এই পদার্থের মধ্যে আবার শ্রেণীবিভাগ আছে। পদার্থ কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে, অর্থাৎ পদার্থ তাকে বলে যার আকার আছে, আকৃতি আছে, অবস্থান আছে, যা ওজন করা যায় বা মাপা যায়, সেটা হচ্ছে পদার্থ। এখন পদার্থ 3 ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে মৌলিক পদার্থ, মৌলিক পদার্থ। 2 নম্বর হচ্ছে যৌগিক, যৌগিক পদার্থ। আর থার্ড হচ্ছে মিশ্র পদার্থ, মিশ্র পদার্থ। আচ্ছা, মৌলিক পদার্থ দেখো, এখানে মৌলিক পদার্থ যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটা হচ্ছে মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ হচ্ছে সেই পদার্থ যে পদার্থকে ভাঙলে এক বা একাধিক ধরনের ডিফারেন্ট পদার্থ পাওয়া যায়, সেটা হচ্ছে যৌগিক। আর মিশ্র হচ্ছে মৌলিক এবং যৌগিক মিশ্রিতভাবে যে পদার্থটা, সেটা হচ্ছে মিশ্র। আমরা আলোচনা করবো ডিফারেন্টভাবে। তো মৌলিক পদার্থের ক্ষেত্রে দেখো, আমরা শুধু মৌলিক যখন আলোচনা করব, তখন সেক্ষেত্রে কি হবে? এখানে তোমাদের বই যেভাবে আছে, এখানে ধরো লোহা আর তামার কথা দেখবি। এখানে লোহা আর তামা নিয়ে আলোচনা করবো। তামা। এখন লোহা কি? লোহা হচ্ছে লোহার যে সংকেতটা, আমরা সংকেত যেহেতু আমরা অধ্যায়টা আগে পড়েছি, সেহেতু আমরা সংকেত সম্বন্ধে আলোচনা করেছিলাম। তো সেই হিসেবে আমি লোহার সংকেতটা লিখবো Fe, প্রতীক Fe, ঠিক আছে? এখন এটি হচ্ছে লোহার প্রতীক। আচ্ছা, লোহা যদি তোমার পদার্থ ধরো, তাহলে কেমন হবে? মনে করো Fe 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা, আমি বোঝাচ্ছি, 4টা, সবগুলোতে Fe। এটা একটা পদার্থ। আচ্ছা, এটা হচ্ছে লোহার একটা পদার্থ। যেটা এটা লোহার পদার্থ হয়, কি পদার্থ? লোহা। এটা কি? অর্থাৎ এই যে ভিতরের যে অংশটা হচ্ছে একটা আন্তঃআণবিক আকর্ষণ। অর্থাৎ একটা অণুর সাথে আর একটা অণুর যে মিশ্রণের যে আকর্ষণটা, ঠিক আছে, একসাথে অ্যাট্রাক্ট থাকে, সেটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বলে। এটাকে ভাঙলে আমরা কি পাবো? পদার্থটাকে ভাঙলে বিভিন্ন রকম ছোট ছোট ভাঙা অংশ পাবো, তাই না? ফাঁকা ফাঁকা অংশ পাবো। এটা গায়ে গায়ে ছিল, এটা ফাঁকা ফাঁকা ভাবে আছে। যেহেতু 4টা দিয়েছিলাম, 4টাই দিই। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে লোহার ফাঁকা অংশ। কপারের ক্ষেত্রেও সেম, একই জিনিস, একই চিত্রই হবে। আমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে, দেখো এখানে 56 পেজে, ঠিক আছে? 56 পেজে যে লোহার, এটা হচ্ছে এটা কপারের ক্ষেত্রে। যদি আমরা অক্সিজেনের ক্ষেত্রে, তামার ক্ষেত্রেও তাই, কপারের ক্ষেত্রে তাই। যদি হাইড্রোজেনের ক্ষেত্রে, কি হাইড্রোজেন কি? হাইড্রোজেন একটা গ্যাসীয় পদার্থ। আবার অক্সিজেনের ক্ষেত্রেও তাই, ঠিক আছে? অক্সিজেনের ক্ষেত্রেও আমরা একই জিনিস দেখতে পাই। এটা যদি দেখলাম, তাহলে এটা হচ্ছে মৌলিক পদার্থ। অন্য কোনো পদার্থ কিন্তু মিক্সচার নাই। দেখো, আয়রনের সাথে আয়রন, আয়রন সবকিছুতে আয়রন, এখানেও আয়রন। যখন আমরা কপার ভাঙবো, তখনও শুধু কপারই পাবো। অর্থাৎ যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটা হচ্ছে মৌলিক পদার্থ। এবার আমরা যৌগিকে আসছি।
স্টার্ট করি। দুই নাম্বার কি ছিল? যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ ছিল, তাই না? যৌগিক পদার্থ দেখো তোমাদের বইয়ে আছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড কি? আমরা যে চিনি লবণ খাচ্ছি, তাই না? আমরা লবণ খাই, মানে লবণ কাঁচা খাই অনেকে, কিন্তু লবণ কাঁচা খাওয়াটা খুবই খারাপ। যেমন খাবারের সাথে আমরা লবণ খাই, তারপর হচ্ছে কোনো তরকারি যদি রান্না করতে যাও সেই খাবারের সাথে লবণ দিতে হয় ইত্যাদি। তো লবণ দেখো, লবণের লবণের ভিতরে কি কি আছে? সোডিয়াম আছে, সোডিয়াম আছে এটা একটা পরমাণু, আর আছে ক্লোরিন। ক্লোরিন এই দুটা পরমাণু আমরা যে মৌলিক দেখছি, দুইটা মৌলিক পদার্থ, ঠিক আছে? সোডিয়াম একটা মৌলিক পদার্থ, ক্লোরিন একটা মৌলিক পদার্থ। দুইটা মৌলিক পদার্থ সংযুক্ত হয়ে কি তৈরি করছে? লবণ তৈরি করছে। তাহলে লবণ কিভাবে তৈরি হয়েছে? সোডিয়াম আর ক্লোরিনের সংযোগে। আচ্ছা, এটা যদি আমাদের হয় তাহলে সোডিয়াম আর ক্লোরাইড কেমন হবে? যদি আমরা সোডিয়াম দেখি এমন, এটা সোডিয়াম, মনে করো এটা ক্লোরিন, কিভাবে অ্যাকশন বড় করে অ্যাকশন, এটা ক্লোরিন, আবার সোডিয়াম, এটা বড় করে ক্লোরিন, এখানে ক্লোরিন বড় বড় বড়, আর সোডিয়াম হচ্ছে ছোট। আকৃতি দেখাচ্ছে, মানে জাস্ট একটা ফিগার দেখানো হচ্ছে, ঠিক আছে? এভাবে করে অনেক বড় আছে, জাস্ট অল্প করে দেখাচ্ছি। ক্লিয়ার? এটা যদি ভেঙে ফেলো তুমি তাহলে কি কি তৈরি হবে? সোডিয়াম তৈরি হচ্ছে আর ক্লোরিন তৈরি হচ্ছে। এটাকে যদি ভাঙো, এটা কিন্তু অ্যাডজাস্ট আছে, তখন কি হবে? সোডিয়াম আলাদা হয়ে যাচ্ছে আর ক্লোরিন আলাদা হয়ে যাচ্ছে। তাহলে সোডিয়াম আর ক্লোরিনের সংযোগের ফলে তুমি, এটা আবার উল্টা দিকে যাচ্ছে, সোডিয়াম আর ক্লোরিনের সংযোগের ফলে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে। এই সোডিয়াম ক্লোরাইডের এটা হচ্ছে যৌগ, তার মানে এটা কি? যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ সোডিয়াম ক্লোরাইড, এটার নাম কি? লবণ। তো তোমাদের আসতে পারে অনেক সময় লবণের সংকেত, লবণের আর এক নাম কি? সোডিয়াম ক্লোরাইড। তা সোডিয়াম ক্লোরাইড আমরা খাচ্ছি, তাই না? হ্যাঁ। আচ্ছা, ক্যামেরাটা ঠিক আছে কিনা একটু দেখে নি। আচ্ছা, খেয়াল করো, তাহলে যৌগিক পদার্থ গেলাম, এবার হচ্ছে মিশ্র পদার্থ। এটা একটু বুঝে নিই। এখন শুধু যে সোডিয়াম ক্লোরাইড যৌগিক তা কিন্তু না, মৌলিক পদার্থ কম সংখ্যক, কিন্তু যৌগিক পদার্থের সংখ্যা অত্যাধিক বেশি, ঠিক আছে? মৌলিক পদার্থ কম এবং যৌগিক পদার্থ অত্যাধিক বেশি। মৌলিক পদার্থ টোটাল হচ্ছে 118টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে, আর এই 118টি মৌল একে অপরের সাথে সংযুক্ত হয়েই যৌগিক পদার্থ তৈরি করছে। তার মানে যৌগিক পদার্থ বিশাল একটা অ্যামাউন্ট, ঠিক আছে? কিন্তু মৌলিকটা কম। এবার আসছে মিশ্র, 3 নাম্বার। হচ্ছে মিশ্র, মিশ্র পদার্থ। আচ্ছা, মিশ্র পদার্থের ক্ষেত্রে কি হবে? মিশ্র পদার্থের ক্ষেত্রে তোমাদের বইয়ে যে উদাহরণ দিয়েছে আমি সেটা দিয়ে বুঝাই দেবো। মিশ্র পদার্থ মনে করো 1 গ্লাস পানি, তার মধ্যে একটু লবণ যোগ করো। তারপরে পানি একটা যৌগিক, আবার লবণ একটা যৌগিক। পানিতে কি ছিল? পানিতে তোমার কি কি আছে দেখো। পানিকে ভাঙলে কি পাওয়া যায়? হাইড্রোজেন আর অক্সিজেন। হাইড্রোজেন প্লাস অক্সিজেন। আর লবণে কি পাওয়া যায়? লবণে কি পেয়েছিলাম আমরা? সোডিয়াম আর ক্লোরাইড। সোডিয়াম প্লাস ক্লোরিন, ক্লোরিন, সোডিয়াম আর ক্লোরিন, ঠিক আছে? সোডিয়াম আর ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড হয়েছিল। আর পানিতে হাইড্রোজেন আর অক্সিজেন। তাহলে পানি, 1 গ্লাস পানির মধ্যে, মনে করো 1 গ্লাস পানির মধ্যে যদি তুমি, এটা পানি আছে, পানির মধ্যে যদি তুমি সোডিয়াম ক্লোরাইড লবণ মিশাই দাও, ঠিক আছে? 1 চামচ লবণ ধরো দিলাম,
1 চামচ লবণ দিলে এর মধ্যে, লবণ দিলে কি হবে, এটা গুলাই ফেলো, তাহলে সেটা মিশ্র পদার্থ হয়ে যাচ্ছে। তাহলে এটা মিশ্র পদার্থের উদাহরণ, মিশ্র পদার্থ কি হয় তাহলে হলো পানি ও লবণের মিশ্রণ। মিশ্র পদার্থ, তাহলে পানি আর লবণের মিশ্রণ হচ্ছে মিশ্র পদার্থ। এবার আমরা পরমাণুর মতবাদে আসবো। মতবাদটা কি? মতবাদ আমরা পড়েছিলাম ক্ষুদ্রতম কণা, ক্ষুদ্রতম কণার মতবাদ। এই যে পদার্থকে ভাঙলে কি কি পাওয়া যায় সেটা আমরা একটু দেখবো। মিশ্র পদার্থ হয়ে গেল, 3টা পদার্থে আমরা মোটামুটি আলোচনা করছি। দেখো মিশ্র পদার্থ হচ্ছে পদার্থের গঠন। আচ্ছা, পদার্থ প্রথমে হচ্ছে পদার্থ। একটা পদার্থকে ভাঙলে কি পাওয়া যাবে? মৌলিক বা যৌগিক। মৌলিক আর যৌগিক, ঠিক আছে? পদার্থটা মৌলিক হতে পারে বা যৌগিক হতে পারে। এই পদার্থটা কি হবে? মৌলিক হতে পারে অথবা যৌগিক পদার্থ হতে পারে। আচ্ছা, যদি যৌগিক পদার্থে ভাঙো তাহলে দুটো মৌলিক পাচ্ছ। এই যৌগিককে যদি ভাঙো, মৌলিককে ভাঙলে মৌলিক পদার্থ পাবে, মৌলিক পাবে, মৌলিক পদার্থ পাবে। আর যৌগিককে ভাঙলে যৌগিক পদার্থ, একটা মৌলিক একটা যৌগিক পাবে, দুইটা মৌলিক পাবে, বা দুইয়ের অধিক, দুইয়ের অধিক মৌলিক পাবে, তাই না? আচ্ছা, একটা পদার্থ সেটা মৌলিক পদার্থ হতে পারে অথবা যৌগিক পদার্থ হতে পারে। মৌলিক পদার্থকে যদি ভাঙো তাহলে মৌলিক মৌলিক যে কণাগুলো সেগুলো পাবা। আর যৌগিক পদার্থকে যদি ভাঙো তাহলে দুইয়ের অধিক মৌলিক কণা পাবা। কারণ কি? কারণ ওই মৌলিক যে কণাগুলো মিশ্রিত হয়ে কিন্তু যৌগিক হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখন এই মৌলিক পদার্থকে ভাঙলে কি পাওয়া যাবে? এখন আমরা খুব শর্টে লিখবো। এবার পদার্থকে ভাঙলে মৌলিক পদার্থ, মৌলিক পদার্থকে ভাঙলে অণু, অণুকে ভাঙলে পরমাণু, পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, আর কি পাচ্ছি? নিউট্রন। আচ্ছা, তিনটা জিনিস পাচ্ছি। ইলেকট্রন কি দ্বারা প্রকাশ করা হয়? মাইনাস। প্রোটন এন দ্বারা প্রকাশ করা হয়, প্রোটন পি দ্বারা প্রকাশ করা হয়, পি দ্বারা প্রকাশ করা হয় যার মান পজিটিভ। আর নিউট্রনকে N0 দ্বারা প্রকাশ করা হয় যার মান হচ্ছে নিরপেক্ষ, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা একটা স্ক্রিনশট দাও এবং কন্টিনিউ করো। এরপরে আমরা পরমাণুর মতবাদে আসবো। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে মৌলিক পদার্থকে ভাঙলে কি পাওয়া যায়, সেটাকে ভাঙলে কি পাওয়া যায়, পরমাণুকে ভাঙলে কি পাওয়া যায়, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এটা আমরা পরের ক্লাসে আলোচনা করবো। এখন একটু মতবাদ দেখবো। আচ্ছা, মতবাদ দেখো। মতবাদে কি আছে দেখো, তোমাদের বইয়ের 57 পেজ, ঠিক আছে? 57 পেজে দেখো ক্ষুদ্রতম কণার মতবাদ। তো এখানে এই যে মৌলিক পদার্থ হচ্ছে, যৌগিক পদার্থ হচ্ছে, এটার উপর ডিপেন্ড করে কিছু কিছু বিজ্ঞানীরাও এটা নিয়ে রিসার্চ করছে, অর্থাৎ গবেষণা করেছে। তো গবেষণা করে কি কি বের করছে, কিছু কিছু বিজ্ঞানী বলেছে যে এটা এটা হবে, এটা ওটা হবে, এরকম বিভিন্ন রকম নামকরণ করেছে। তো এখানে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে বিজ্ঞানী ডেমোক্রিটাস, গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস, একজন বিজ্ঞানী নাম, ঠিক আছে? ডেমোক্রিটাস, ইনি হচ্ছেন গ্রিক বিজ্ঞানী। সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে মতবাদ পোষণ করেন এবং তিনি বলেন সকল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দিয়ে গঠিত। তিনি কি বলেন? তার মতবাদ কি ছিল? সকল, এখানে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য, যা ভাঙা যায় না, যা আর ভাঙা যায় না।
কণা দিয়ে গঠিত। সকল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দিয়ে গঠিত এবং এই কণাটির নাম দেন পরমাণু বা অ্যাটম। আমরা অ্যাটম বোমা নাম শুনেছি তাই না? তাহলে অ্যাটম বোমা কি দ্বারা তৈরি? পরমাণু দিয়ে তৈরি। তাহলে এই যে অ্যাটম নাম থেকে কিন্তু পরমাণু অ্যাটম বোমা নামের আবিষ্কার হয়েছে। তাহলে কে তৈরি করেছিল সর্বপ্রথম? ডেমোক্রিটাস। তিনি বলেছেন পরমাণু ক্ষুদ্রতম কণা যা আর ভাঙা যায় না তার নাম পরমাণু। কিন্তু আমরা একটু আগেই দেখেছি কিন্তু যে পরমাণুকে ভাঙা যায়, তার মানে ওই পরমাণু স্টেজ পর্যন্ত ডেমোক্রিটাস এসেছিলেন। তার পরবর্তী যে বিজ্ঞানীরা সেটা ওটাকে আবার রিপ্লাই করে বিভিন্ন রকম গবেষণার মাধ্যমে ওটাকে আবার ভেঙেছেন। আচ্ছা, এরপরে তারপরে কে বলছে? দুইজন বিজ্ঞানী প্লেটো এবং অ্যারিস্টটল তার মতে দ্বিমত পোষণ করেন। প্লেটো এবং আরেকজনকে অ্যারিস্টটল এবং অ্যারিস্টটল দুইজন কি করেন? তার যে এই যে পরমাণু, মানে তিনি যে বলেছিলেন যে পরমাণু অবিভাজ্য আর ভাঙা যায় না, কিন্তু তার মতে দ্বিমত পোষণ করেন। তারা বলেন যে না, পরমাণু ভাঙা যায়। তো ভেঙে কি বলা হয় তাদেরকে? দ্বিমত পোষণ করেন এবং পদার্থসমূহ অবিভাজ্য, ভাঙনের কোনো সীমা নেই, অর্থাৎ যতই ভাঙা হোক না কেন পদার্থসমূহ ক্ষুদ্র কণায় ভাঙতে পারে। তারা কি বলেন? তারা কিন্তু কোনো নাম দিতে পারেননি, কিন্তু বলেন যে পদার্থকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা যায়, মানে যত ইচ্ছা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা যায়। তাহলে তারা কি বলেন? পদার্থ সমূহ অবিচ্ছেদ্য এবং ভাঙনের কোনো সীমা নাই, তাই তো? এবং অর্থাৎ যতবারই তুমি ভাঙানো কেন পদার্থসমূহ ক্ষুদ্র ক্ষুদ্র কণা ভাঙতে থাকবে, তাই তো? এটা বলা হয়েছে। তাহলে আর কি বলা হয়েছে? ভাঙনের সীমা নাই, অর্থাৎ যতই ভাঙা হোক না কেন পদার্থের কণাগুলো ক্ষুদ্র ক্ষুদ্র হতে থাকবে। কিন্তু তারপরে তিনি কিন্তু নাম দেননি, প্লেটো এবং অ্যারিস্টটল কিন্তু নাম দেননি। পরমাণুর পরে যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যে আমরা নাম পেয়েছিলাম একটু আগে, কিন্তু তিনি নাম দেননি। প্লেটো আর অ্যারিস্টটল বলছে যে এই পরমাণুকে আরো ভাঙা যায়, তার মানে পদার্থের সকলকে অবিচ্ছেদ্যভাবে ভাঙা যায়, মানে ভাঙতেই থাকা যায়। তাহলে ডেমোক্রিটাস কি বলছে? পরমাণু নাম দেন এবং অ্যাটম তার বলছেন যা এটা ক্ষুদ্রতম ক্ষুদ্র কণায় অবিভাজ্য, যা আর ভাঙা যায় না। দ্বিতীয়ত প্লেটো আর অ্যারিস্টটল বলছেন যে এই ক্ষুদ্রতম কণাকে আরো ভাঙা যায়, কিন্তু নামকরণ করতে পারেনি। 1803 সালে, এটা আমি একটু স্ক্রিনশট দাও এবং কন্টিনিউ করো, বুঝতে পারলাম। এরপর আরেকজন বিজ্ঞানী 1803 সালে কোন বিজ্ঞানী? জন ডাল্টন। তিনি কি বলেন? তিনি বলেন তিনি এই তথ্যের উপর ভিত্তি করে পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে মতবাদ দেন এবং তাদের সেই মতবাদকে পরমাণু মতবাদ বলা হয়। জন এই মতবাদকে ডাল্টনের পরমাণু মতবাদ বলা হয়। আচ্ছা, পদার্থের এই যে মতবাদটা, এখানে কি কি মতবাদ আছে দেখো তোমাদের বইয়ে 58 পেজে 5টি মতবাদ আছে। এটা একদম মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? এবং এই মতবাদটা একদম মুখস্থ করে ফেলতে হবে। দেখো, প্রথম মতবাদ আছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম মৌলিক পদার্থসমূহ পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। আচ্ছা, প্রথম কথাটা মিলে গেল। দ্বিতীয় কথা হচ্ছে এই মৌলিক পদার্থকে পরমাণু বলা হয় এবং এদের রাসায়নিক ভর এবং এদের গঠন ভিন্ন ভিন্ন। হ্যাঁ, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে 3 নাম্বার হচ্ছে এদের আয়তন, এদের ভর, ধর্ম ভিন্ন ভিন্ন। হ্যাঁ, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে একাধিক পরমাণু মিলে নতুন একটা যৌগিক পদার্থ তৈরি করতে পারে, সেটাও ঠিক আছে।
আর রাসায়নিক বিক্রিয়ার সময় এই পরমাণু সৃষ্টি বা ধ্বংস হয় না, একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে স্থানান্তরিত হয়। ঠিক আছে, এই চারটা মোটামুটি 5টা, ঠিক আছে, এই 5টা মতবাদ তিনি প্রকাশ করেন। এই 5টা মতবাদ খুব সুন্দরভাবে মুখস্থ করে ফেলতে হবে। আজ এটুকুই থাক, এর পরের ক্লাসে আমরা আরেকটু আলোচনা করবো, পরমাণু অণু সম্বন্ধে আলোচনা করবো। তারপরে তোমাদের অ্যাসাইনমেন্টের যে টপিকসগুলো ইন্টিগ্রেশন করা হয়েছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকো। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।